ছিলাম। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। প্রায় দীর্ঘদিন বলবো না, ঠিক 3 থেকে 4 দিন পর আমরা আবার হচ্ছে রূপান্তরের এই যে লাইভ ধারাবাহিক সেশনগুলো, সেটি নিয়ে আমরা আবার আপনাদের সাথে ফিরে এসেছি। আপনারা একটি বিষয় জানেন যে হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা পূজা। সেই পূজা উপলক্ষে আসলে সব শিক্ষা প্রতিষ্ঠানই হচ্ছে ছুটিতে গিয়েছিল এবং সরকারি ছুটিও ছিল। তো আমাদের হচ্ছে আমরা হচ্ছে এমন পরিস্থিতিতে আছি যে আমাদের বুলেট ট্রেনের চেয়ে দ্রুত গতিতে ছুটতে হবে, কিন্তু তারপরেও সামাজিকতা বলে একটি কথা আছে, সেটির উপর আমরা হচ্ছে সামাজিকতার উপর আমরা আস্থা রাখতে চাই, আমরা বিশ্বাস করতে চাই। তো সব মিলে আমরা একটু 1-2 দিনের হচ্ছে ছুটিতে গিয়েছিলাম। জানি এই সময় অনেকেই ছুটি পেয়েছেন, অনেকেই হচ্ছে সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছেন, পাশাপাশি অন্য কোনো কাজ করছেন, তো সেটিরও ছুটি। সব মিলে আমরা একটু আপনাদের সাথে সাথে আমরা একটু অলস হয়ে গিয়েছিলাম। আমরা সেই অলসতা থেকে আজকে আবার রূপান্তরের যে ধারাবাহিক লাইভ সেশনগুলো সেটি ফেরত এসেছে এবং ইতোমধ্যে কিন্তু মানে হচ্ছে আমাদের এই 2-3 দিনের গ্যাপের মাঝে সারা বিশ্বে অনেক ঘটনা কিন্তু ঘটে গেছে এবং প্রতিনিয়ত ঘটে যাচ্ছে। অর্থাৎ সাধারণ জ্ঞানের যে সাম্প্রতিক বিষয়গুলো সেটি কিন্তু ঘটে যাচ্ছে। তো যাই হোক, আজকে আমাদের বিষয় হচ্ছে যে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের আদ্যপান্ত। তো যাই হোক, সেটি নিয়ে আমরা হচ্ছে আলোচনা করব এবং বরাবরের মতোই আপনাদের সাথে আছে আমি তাওহিদ হোসেন এবং রূপান্তরের এই ডিজিটাল ক্লাসরুম থেকে আপনাদের প্রত্যেককেই আজকের এই স্পেশাল একটি লাইভ সেশনে আপনাদের স্বাগতম জানাচ্ছি। সেই সঙ্গে প্রতিবারের মতো এবারে একটি অনুরোধ করতে চাই, সেটি হচ্ছে যে সারা বাংলাদেশের যেখান থেকে যে প্রান্ত থেকে দেখছেন, দয়া করে আপনার ফেসবুক অল থেকে আমাদের এই রূপান্তরের পেজটি অথবা আজকের এই লাইভ সেশনটি আপনারা শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করে দেবেন। আপনার আশেপাশে যারা চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আছে প্রত্যেককে আজকের এই স্পেশাল লাইভ সেশনটি দেখার সুযোগ করে দেবেন। শুধু আপনি একা একা চাকরি পেলে হবে না, আমাদের পারিপার্শ্বিক জগতে যারা আছে প্রত্যেককে আমরা একসঙ্গে হাসবো এবং রূপান্তর আপনাদের সেই হাসির অংশীদার হতে চায়। তো যাই হোক, আজকে আমরা সরাসরি ক্লাসে ফিরি। আজকে প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই সেশনটির আগে আমরা একটু সাম্প্রতিক বিষয়গুলো হালকা একটু দেখে নেব, কারণ প্রতিনিয়ত আপডেট হচ্ছে, হালনাগাদ হচ্ছে। আর সাম্প্রতিকের জন্য আপনারা যেটি করবেন সেটি হচ্ছে যে আপনারা, আমি জানি আমরা এমন এক সময় আছি যে আমরা হচ্ছে মোবাইল ছাড়া এক মুহূর্তে চলতে পারি না, বা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ছাড়া এক মুহূর্ত চলতে পারি না। অনেকেই হয়তো বা আপনারা হচ্ছে পড়াশোনার জন্য, বিশেষ করে এই চাকরি প্রত্যাশী যারা আছেন তারা পড়াশোনার জন্য হয়তো বা আপনারা ফেসবুক বা অন্যান্য যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আছে সেগুলো ডিঅ্যাক্টিভেট করে দিয়েছেন, যার জন্য আজকে লাইভ সেশনটা। আবার যারা অ্যাক্টিভ আছেন তারা হচ্ছে প্রতিনিয়ত আপনারা দেখবেন যে কি ঘটে যাচ্ছে। সেই সঙ্গে যারা হচ্ছে আপনারা প্রত্যেকেই পত্রিকা পড়া অভ্যাস করবেন এবং কাগজের যে পত্রিকা অর্থাৎ নিউজ প্রিন্ট যেগুলো বের হয় সেইগুলো কিন্তু আপনারা পড়বেন। এবং এটির ক্ষেত্রে হচ্ছে আপনারা আন্তর্জাতিক পাতায় যে বিষয়গুলো আছে সেগুলো পড়বেন, সম্পাদকীয় বা মতামত অংশের যে বিষয়গুলো আছে সেগুলো পড়বেন। এতে করে হচ্ছে সম্পাদকীয় পড়লে যেটা হবে যে হচ্ছে আপনার একটা বিষয় সম্পর্কে ভাস্ট একটা আইডিয়া অর্থাৎ আদ্যপান্ত কিন্তু খুঁজে পাবেন। সেই সঙ্গে আন্তর্জাতিক বিশ্বে কিন্তু কি ঘটছে এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনারা খুঁজে পাবেন। এই কারণে বেশি বেশি পত্রিকা পড়বেন। আর আমরা রূপান্তর সাম্প্রতিক যে বুলেটিন গুলো আছে, আমরা একটি কথাই বলি যে 24 ঘন্টা এবং সপ্তাহে 7 দিন সাম্প্রতিক যে বিষয়গুলো পৃথিবীতে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে প্রত্যেকটা কিন্তু আমাদের রূপান্তরের পেজ থেকে কিন্তু আপডেট হালনাগাদ তথ্য সবার আগে পৌঁছে দেওয়া হচ্ছে। তাই এই তথ্যগুলো পাওয়ার জন্য যেটি করবেন সেটি হচ্ছে আমাদের রূপান্তরের যে ফেসবুক পেজটি আছে সেটি লাইক করবেন, লাইক বাটনে অপশন দিয়ে সেটি ফলো দিয়ে রাখবেন এবং আমাদের যে
লাইভ সেশনগুলো রেকর্ডিং যে ক্লাসগুলো সেটি আমাদের ইউটিউব চ্যানেল বিশেষ রূপান্তর, সেটি আপনারা সাবস্ক্রাইব করবেন। যাই হোক, আর কথা না বাড়াই, তো সাম্প্রতিক বিষয়ে যদি আজকে প্রথমেই একটি বিষয় দেখি, সেটি হচ্ছে যে জাপানের হচ্ছে নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। তিনি হচ্ছে সানায়ে তাকাচি। তিনি হচ্ছে আমাদের এই জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। এখনো হয়নি, তবে তার হওয়ার মানে সম্ভাবনা 99.9%। শুধুমাত্র আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা বাকি। তিনি হচ্ছেন জাপানের নতুন প্রধানমন্ত্রী এবং জাপানের ইতিহাসে তিনি হচ্ছে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছে। তিনি কি হতে যাচ্ছে? প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছে জাপানে। তিনি হচ্ছে সানায়ে তাকাচি। তার রাজনৈতিক দল হচ্ছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি। কি? লিবারেল ডেমোক্রেটিক পার্টি। এটি হচ্ছে আজকের একদম হট এবং মানে কারেন্ট একটি সাম্প্রতিক। যাই হোক, এখন আমরা ফিরবো। আজকে আমরা কিন্তু প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের আদ্যপ্রান্ত সবকিছু কিন্তু দেখব। তবে আমি যেটি বলেছি সেটি হচ্ছে যে আমরা কিছু সাম্প্রতিক বিষয়গুলো আমরা একটু হচ্ছে নাড়াচাড়া করে দেখব কি আছে। আপনারা ইতিমধ্যেও অবগত আছেন যে ইসরায়েলি বাহিনী কর্তৃক যে বিষয়টি, আসলে একটি বিষয় আমি এই মানে হচ্ছে আমরা এখানে পড়ার জন্যই বা পড়ার সূত্রেই কিন্তু পড়ি, কিন্তু অনেক সময় হয় কি যে এই যে পশ্চিমা মিডিয়াগুলো, বিশেষ করে এই যে ইসরায়েল নামক রাষ্ট্রটি মানে হচ্ছে সবকিছুই তো তাদের দখলে। এই যে আমাদের ফেসবুক বলেন বা টুইটার বলেন, বর্তমান যেটাকে এক্স বলা হয় আর কি, তো যত মানে হচ্ছে সামাজিক মাধ্যম আছে প্রত্যেকটাই কিন্তু তাদের নিয়ন্ত্রণে। তো আজকে যেমন এই লাইভ সেশনটি শেয়ার করার সময় প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আমাদের এই বিশ্বযুদ্ধ এই লেখাটি লিখতে কিন্তু অনেক বেগ পেতে হয়েছে যে আমরা কি এই যুদ্ধ শব্দটি বা বিশ্বযুদ্ধ শব্দটি সরাসরি লিখলে হচ্ছে অনেক সময় ফেসবুক কি করে রেস্ট্রিকশনের পাল্লায় কিন্তু পড়তে হয়। আবার ইসরায়েল নিয়ে যদি কোনো কথা বলতে হয়, বিশেষ করে যারা অ্যাক্টিভিস্ট আছেন, তারা যখন এই যে তাদের এই হিংস্রতা, এটা কিন্তু আসলে সত্য, কিন্তু এই সত্য জিনিসটাকে যদি আমরা সত্যভাবে উপস্থাপন করতে চাই, এটিতেও কিন্তু আমাদের বাধা আসে এবং বিভিন্ন পদ্ধতি, নিউমেরিক নাম্বার বা বিভিন্ন সাইন দিয়ে কিন্তু বিষয়গুলো আমাদের কি করতে হয়, রেস্ট্রিকশনের হাত থেকে বাঁচতে হয়। তো যাই হোক, আমরা আজকে এই যে ইসরায়েলের যে আগ্রাসন, সেটির বিরুদ্ধে কিন্তু বিশ্বব্যাপী একটা জনমত সৃষ্টি হয়েছে। খোদ আমেরিকাতেই কিন্তু এই ইসরায়েলের বিরুদ্ধে এবং ইসরায়েল প্রেক্ষিতে যে আমেরিকার নীতি, সেটির বিরুদ্ধে কিন্তু আমেরিকাতেই কি বিশাল একটি মানে হচ্ছে বৈরিতা সৃষ্টি হয়েছে। তাদের বিরুদ্ধের জনরোষ বা জনবিরোধ কিন্তু সৃষ্টি হয়েছে এবং তারই অংশ হিসেবে এই যে আপনারা এই শব্দটির সাথে কিন্তু বর্তমানে খুব ভালোভাবে পরিচিত। গ্লোবাল সমুদ ফ্লোটিলা। এই গ্লোবাল সমুদ ফ্লোটিলা এটি কিন্তু আমাদের কি হয়েছে, এটি কিন্তু আমাদের কিন্তু এই গত কয়েকদিন ধরে আমরা এই শব্দটির সাথে খুব পরিচিত। এই গ্লোবাল সমুদ ফ্লোটিলা এটা আসলে কি আন্তর্জাতিক নৌ অভিযান বা আন্তর্জাতিক নৌ বহর, আমরা যেভাবে বলি না কেন। এখন দেখেন এই সমুদ শব্দটি এসেছে হচ্ছে আরবি শব্দ থেকে। সমুদ শব্দটি কোথা থেকে এসেছে? আরবি শব্দ। এর অর্থ হচ্ছে স্থিতি, স্থাপকতা বা অটলতা। এর শব্দটি, এই সমুদ শব্দটির এসেছে আরবি শব্দ থেকে, যার অর্থ স্থিতি, স্থাপকতা বা অটলতা।
অর্থাৎ এই ইসরায়েলের বিরুদ্ধে এই ফিলিস্তিনি শান্তিকামী মানুষদের যে একটি মানে কি অটল অবস্থান বা স্থিতিস্থাপকতা, অর্থাৎ তাদের এই অন্যায়ের বিরুদ্ধে যে তাদের দৃঢ় অবস্থান, সেটি বোঝাতে কিন্তু এই সমুদ শব্দটি ব্যবহার করা হয়েছে। আর এই ফ্লোটিলা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র নৌবহর। এইখান থেকে ফ্লোটিলা শব্দ দ্বারা বোঝাচ্ছে হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র নৌবহর। এই ফ্লোটিলা শব্দটি এসেছে স্প্যানিশ শব্দ থেকে। কি শব্দ থেকে? স্প্যানিশ শব্দ থেকে ফ্লোটিলা শব্দটি এসেছে। তাহলে ফ্লোটিলা শব্দটি এসেছে স্প্যানিশ শব্দ থেকে এবং যার অর্থ হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র নৌবহর, এবং সমুদ শব্দটি এসেছে আরবি শব্দ, সেটির অর্থ হচ্ছে স্থিতিস্থাপকতা বা অটলতা। এখন এই গ্লোবাল সমুদ ফ্লোটিলা এই অর্থটির অর্থ দাঁড়াচ্ছে হচ্ছে যে আন্তর্জাতিক মানবিক সহায়তার জন্য নৌবহর বা সহায়তা অভিযান। আমরা এইভাবে হচ্ছে এটির কি করতে পারি, মানে বিষয়টিকে ভাবতে পারি। তো দেখেন এই গ্লোবাল সমুদ ফ্লোটিলা এইটা আসলে কখন থেকে শুরু হলো, এবার আমরা সেই বিষয়টি জানবো। আপনারা কিন্তু ইতিমধ্যে জানেন যে আমরা হচ্ছে আজকে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের আদ্যপ্রান্ত জানবো, তবে আপনাদের হচ্ছে একটু সাম্প্রতিক বিষয়গুলো আমরা কারেন্ট একটু আপডেট দিতে চাই। দেখেন এটি শুরু হয় হচ্ছে আগস্ট মাসের কিন্তু আগস্ট মাসের শেষ ভাগে এবং সেপ্টেম্বরের শুরুতে কিন্তু এটি শুরু হয়, এবং এটি হচ্ছে যাত্রা শুরু হয় হচ্ছে স্পেন থেকে। যাত্রা শুরু হয় কোথা থেকে? স্পেন থেকে। এবং এই গ্লোবাল সমুদ ফ্লোটিলায় টোটাল মোট 44টি রাষ্ট্রের প্রতিনিধি আছে। 44টি রাষ্ট্রের প্রায় 500 এর অধিক কি আছে? প্রতিনিধি আছে। তাহলে রাষ্ট্র সংখ্যা কয়টি? রাষ্ট্র হচ্ছে 44টি। 44টি রাষ্ট্রের 500 এর অধিক প্রতিনিধি আছেন, এবং এই প্রতিনিধিদের মধ্যে সায়েন্টিস্ট আছেন, মানবাধিকার কর্মী আছেন, রাজনীতিবিদ আছেন, আইনজীবী আছেন, তারপরে হচ্ছে পরিবেশ কর্মী আছেন, তারপরে ডাক্তার আছেন, নার্স আছেন, ব্যবসায়ী আছেন। এরকম 500 এর অধিক মানুষ নিয়ে 44টি রাষ্ট্র থেকে মোট 50টি জাহাজে করে এই গ্লোবাল সমুদ ফ্লোটিলা গাজার উদ্দেশ্যে মানবিক ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য স্পেন থেকে যাত্রা শুরু করেন, এবং প্রায় হচ্ছে 10 লক্ষ মেট্রিক টনের উপরও 10 লক্ষ মেট্রিক টনের উপর হচ্ছে কি এই হচ্ছে ত্রাণ সামগ্রী নিয়ে এই গ্লোবাল সমুদ ফ্লোটিলা নৌবহরগুলো যাত্রা শুরু করে। এই মানবিক সহায়তায় শুকনা খাবার আছে, স্যানিটারি প্যাড আছে, তারপর হচ্ছে জীবন রক্ষাকারী যে জরুরি ওষুধপত্র সেগুলো আছে। অর্থাৎ একজন মানুষের যুদ্ধের ময়দানে বেসিক নিডস যেগুলো আছে, টিকে থাকতে যা যা দরকার পড়ে সেইগুলো কিন্তু নিয়ে গিয়েছেন। এবং এই গ্লোবাল সমুদ ফ্লোটিলায় মূলত যার জন্য হচ্ছে বেশি হচ্ছে কি বলবো, মানে বেশি আমাদের কাছে এইটা বেশি চর্চা হচ্ছে বাংলাদেশের, তিনি হচ্ছেন শহীদুল আলম। এই শহীদুল আলম হচ্ছেন বাংলাদেশের একজন আলোকচিত্রগ্রাহী অর্থ হচ্ছে যে হচ্ছে ক্যামেরা দিয়ে ছবি তোলে, ঠিক আছে। অর্থাৎ আমরা যাকে বলি ক্যামেরা পার্সন বা ক্যামেরাম্যান, তারা সেই আলোকচিত্রগ্রাহী বাংলায় সেটি হচ্ছে আমাদের শহীদুল আলম। তিনি হচ্ছে একাধারে আলোকচিত্রগ্রাহী, অর্থাৎ এই যে আমাদের চারিপাশে পারিপার্শ্বিক জগতে নানা যে অসঙ্গতি আছে এই বিষয়গুলো নিয়ে হচ্ছে তিনি তার এই ছবির মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি ভয়েস রেইজ করে যে আমাদের আমাদের বিরুদ্ধে এইরকম নির্যাতন নিপীড়ন চালাচ্ছে। এই যে ভয়েস রেইজ করার তার যে মাধ্যম সেটি হচ্ছে তার ক্যামেরা। আপনারা সবাই জানেন যে
18 সালে যে নিরাপদ সড়ক আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে কিন্তু শহীদুল আলমকে গ্রেফতার করে প্রায় 110 দিনের মতো জেলে বন্দী করে রাখা কিন্তু হয়। তারপর থেকেই কিন্তু তার একটি মানে বিশ্বের কাছে তার একটি গ্রহণযোগ্যতা বেড়েছে। একজন মানবাধিকার কর্মী বা অধিকার কর্মী যেটি বলি না কেন, সেটি আলোকচিত্রগ্রাহী শহীদুল আলমের কিন্তু রয়েছে। তো সেই গ্লোবাল সমুদ ফ্লোটিলায় শহীদুল আলম কিন্তু বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করতেছেন। এবং আপনারা যদি তার ফেসবুক পেজ দেখেন, আপনারা সবাই তার ফেসবুক পেজ দেখলে দেখতে পারবেন যে গ্লোবাল সমুদ ফ্লোটিলায় সর্বশেষ আপডেট কিন্তু তার ফেসবুক পেজ থেকে পাওয়া যাচ্ছে, তিনি দিচ্ছেন। এটা অবশ্যই আমাদের বাংলাদেশি মানুষদের জন্য অবশ্যই একটি গর্বের। সেই সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত আর একজন আছেন, তিনি হচ্ছে রুহি আক্তার। তিনি হচ্ছেন কে? রুহি আক্তার, বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক, বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। তিনি হচ্ছেন রুহি আক্তার। তিনি কিন্তু এই গ্লোবাল সমুদ ফ্লোটিলাতে আছেন। সেই সঙ্গে গ্লোবাল সমুদ ফ্লোটিলায় আরো যারা আছেন, আর একজন মানে বিখ্যাত একজন ব্যক্তি আছেন, তিনি হচ্ছে গ্রেটা থুনবার্গ। কে? গ্রেটা থুনবার্গ। তিনি হচ্ছেন সুইডিশ পরিবেশ কর্মী বা পরিবেশবাদী। গ্রেটা থুনবার্গ আছেন, তিনি হচ্ছেন সুইডিশ পরিবেশ কর্মী, পরিবেশবাদী এবং মানবাধিকার কর্মী। তিনি হচ্ছে এই গ্লোবাল সমুদ ফ্লোটিলার কি প্রধান নেতৃত্ব দিচ্ছেন সুইডেন থেকে। সেই সঙ্গে 44টি দেশের আরো বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন। ইটালির রাজনৈতিক সরকার দলীয় যে বর্তমান শাসন করতেছেন তাদের মধ্যে থেকে প্রতিনিধি আছেন, স্পেন থেকে আছেন। এবং একটি বিষয় যে এই গ্লোবাল সমুদ ফ্লোটিলায় কিন্তু এই মাসের অর্থাৎ অক্টোবরের 2 এবং 3 তারিখে কিন্তু বেশ কিছু জাহাজ কিন্তু কি হয়েছে, আটক হয়েছে ইসরায়েলি বাহিনীর কাছে। এবং গ্রেটা থুনবার্গ তিনিও কিন্তু আটক হয়েছেন এবং বর্তমানে তাদের ইসরায়েলে রাখা হয়েছে, তাদেরকে হচ্ছে আন্তর্জাতিক মহলে পরে ছেড়ে দেওয়া হবে। যাই হোক, গ্লোবাল সমুদ ফ্লোটিলা নিয়ে আপনারা বিস্তারিত আপনারা নিউজ ফিডে দেখবেন। আমাদের রূপান্তরের ফেসবুক পেজ থেকে হালনাগাদ তথ্যগুলো দেওয়া হবে। সেই সঙ্গে হচ্ছে আপনার পেপার পত্রিকাগুলো দেখেন, অনলাইন পোর্টালগুলো দেখেন। এবং সেই সঙ্গে হচ্ছে শহীদুল আলম তার ফেসবুক পেজ আপনারা ফলো করতে পারেন, যাদের ভিতর একটু বেশি কিউরিসিটি আছে। তবে পরীক্ষার জন্য কিন্তু অবশ্যই শহীদুল আলমের ফেসবুক পেজে সব সময় এটা নিয়ে পড়ে থাকলে হবে না। তাহলে কিন্তু আপনি পরীক্ষার হলে ইসরায়েলি বাহিনী যেমন এই গ্লোবাল সমুদ ফ্লোটিলায় যারা আছেন তাদেরকে যেমন হচ্ছে গ্রেফতার করেছেন, আপনিও কিন্তু পরীক্ষার প্রশ্নের কাছে গ্রেফতার হবেন। উৎসাহী হয়ে সবসময় শহীদুল আলমের পেজ ফলো করার দরকার নাই। আপনার যতটুকু জানার দরকার, যেমন আজকে যতটুকু জানালাম এতটুকুই এনাফ। এই 2-3 সপ্তাহের মধ্যে যদি কোনো নিয়োগ পরীক্ষা হয়, এর বাইরে আর কিন্তু বেশি কিছু জানার দরকার নেই। যাই হোক, এবার আসি আমাদের আজকের যে পড়াশোনা, প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের আদ্যপ্রান্ত, সেটি থেকে এবার আমরা আসি একটু। অবশ্যই কিন্তু আজকে আমাদের স্পেশাল কিন্তু একটা সেশন হচ্ছে, আপনারা কিন্তু অবশ্যই শেয়ার করবেন। এবং আমি গত ক্লাসে যেটি বলেছিলাম যে মানে হচ্ছে কি বিশ্বের স্মরণীয় যুদ্ধসমূহ, সেই যুদ্ধসমূহের আমরা কলিঙ্গ যুদ্ধ দেখেছি, পানিপথের যুদ্ধ দেখেছি, বক্সারের যুদ্ধ দেখেছি, ক্রিমিয়ার যুদ্ধ দেখেছি, তারপরে কি আমেরিকার যে হচ্ছে আমেরিকার দাস প্রথার বিলুপ্তির জন্য যে যুদ্ধ, সেটি কিন্তু দেখেছি। অনেক যুদ্ধ কিন্তু দেখেছি, তরাইনের যুদ্ধ দেখেছি। তো আজকে আমরা প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিষয়গুলো দেখব। এবং একটি বিষয় যে প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিষয়গুলো থেকেই আমাদের কিন্তু প্রশ্ন বেশি আসে, বেশিরভাগ প্রশ্ন আসে প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে। স্পেসিফিক ভাবে যদি আমি বলি তাহলে সবচেয়ে বেশি আসে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে প্রশ্ন কিন্তু বেশি আসে। কিছু কিছু বিষয় যেগুলো হচ্ছে একদম মানে কি একদম শক্ত, কনক্রিটের মতো শক্ত
তথ্য, এইগুলো হচ্ছে সাধারণ জ্ঞানের বলা হয় বেসিক বা ফান্ডামেন্টালস। এই বিষয়গুলো কিন্তু আপনাদের বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু আপনাদের এই উত্তর করা কিন্তু মিস হওয়া যাবে না। এবং সেটি হচ্ছে আমাদের প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে। আমরা প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে জানবো এবার। দেখেন, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় 1914 সালের 28শে জুলাই। কত সালে শুরু হয়? 1914 সালের 28শে জুলাই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। এই প্রথম বিশ্বযুদ্ধের কারণ কি ছিল সেটি আমরা এবার দেখব। প্রথম বিশ্বযুদ্ধের কারণ ছিল সেটি হচ্ছে যে অস্ট্রো-হাঙ্গেরির যুবরাজ ফার্ডিন্যান্ড, অস্ট্রো-হাঙ্গেরির যুবরাজ ফার্ডিন্যান্ডকে হচ্ছে সারাইভো শহরে হচ্ছে কি করা হয়? সার্বিয়া কর্তৃক হত্যা করা হয়। সার্বিয়া কি করে? সার্বিয়ার একটি হচ্ছে জাতীয়তাবাদী উদ্বুদ্ধ আর কি, যেটাকে আমরা বলি হচ্ছে কট্টর, হ্যাঁ, বা বাংলাদেশে হচ্ছে একটি বিশাল টার্ম আছে মৌলবাদী। তো এই কট্টরপন্থী একজন সার্বিয়ান যুবক, তিনি হচ্ছে সার্বিয়ান জাতীয়তাবাদে কট্টরপন্থী ছিলেন। তিনি হচ্ছে এই অস্ট্রো-হাঙ্গেরির যুবরাজ ফার্ডিন্যান্ডকে হচ্ছে সারাইভো শহর, ইতালির সারাইভো শহরে হচ্ছে তাকে হত্যা করা হয়। এবং এই হত্যার জেরে কিন্তু এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। যুবরাজ ফার্ডিন্যান্ডকে হত্যার মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। সেই সঙ্গে সারা বিশ্বের ইউরোপ জুড়ে, বিশেষ করে হচ্ছে জার্মানি শুরু থেকেই কি সাম্রাজ্যবাদে বা কর্তৃত্ববাদে বিশ্বাসী ছিল। তারা সারা পৃথিবীতে কি তাদের একচ্ছত্র আধিপত্য বিস্তারের জন্য তারা কি হয়, ক্ষমতার লোভে ক্ষমতার মোহে তারা অন্ধ হয়ে যায় এবং তারা কি করে, তারা এই সারা বিশ্বে প্রথম বিশ্বযুদ্ধের এক ধরনের ঝনঝনানি বাজায়। এবং এই যে ফার্ডিন্যান্ডকে হত্যা, এখানে কিন্তু তাদের কোনো স্বার্থ ছিল না, কিন্তু তাদের সাথে কি মানে হচ্ছে যুদ্ধ, যে কোনো কিছু হওয়ার জন্য কিন্তু তাদের কি দরকার, একটা উপলক্ষ দরকার। তো এই জার্মানি বলেন বা ইউরোপের অন্যান্য রাষ্ট্রগুলো বলেন, এদের কিন্তু কোনো উপলক্ষ ছিল না। কিন্তু যখন ফার্ডিন্যান্ডকে হত্যা করা হলো তখন কি তারা হচ্ছে কি এই যে উপলক্ষ পেয়ে গেল এবং তারা একটা ব্লক তৈরি করলো। এই প্রথম বিশ্বযুদ্ধের মূল কারণ ছিল যে একটা ব্লক তৈরি করা। যেমন ইটালির সারাইভো শহরে যখন অস্ট্রো-হাঙ্গেরীয় যুবরাজ ফার্ডিন্যান্ডকে হত্যা করা হয়, তখন এই জার্মানি হচ্ছে কি করে, জার্মানি হচ্ছে আপনার এই ইটালির সাথে কি করে, এক প্রকার জোটবদ্ধ হয়ে কি করে, এই তাদের বিরুদ্ধে কিন্তু মানে ইউরোপের অন্যান্য যে ব্লক আছে, বিশেষ করে ফ্রান্স, রাশিয়া বা ইংল্যান্ড, এদের সাথে হচ্ছে কি করে, মানে এইদিকে ফ্রান্স, রাশিয়া, ইংল্যান্ড এরা যেমন হচ্ছে একটা জোট তৈরি করতেছে, সারা পৃথিবী, ইউরোপ সহ সারা পৃথিবীর এক ধরনের আধিপত্য বিস্তার করবে, আবার ওইদিকে ইতালি, তারপর হচ্ছে জার্মানি, এরা আবার একটা ব্লক তৈরি করতেছে। এই যে যার নিজেদের হচ্ছে ব্লক তৈরির মাধ্যমে তারা কি নিজেদের শক্তিমত্তা জানান দেওয়ার জন্য তারা কি করতেছে, তারা হচ্ছে এই যুদ্ধের এক ধরনের ঝনঝনানি বাজানো শুরু করে। এবং যখন হচ্ছে এই যে শুরু হলো ফার্ডিন্যান্ডকে হত্যা, এই একটা উপলক্ষ পাইলো এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ কি হইল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো। তো দেখেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় হচ্ছে 1914 সালের 28শে জুলাই এবং শেষ হয় হচ্ছে কত, 1918 সালে 11ই নভেম্বর। তাহলে যদি আপনাদের প্রশ্ন আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কবে, শেষ হয় কবে, তাহলে কিন্তু এই দুইটা সাল এবং তারিখ আপনারা কিন্তু খুব ভালোভাবে মনে রাখবেন, ঠিক আছে। তো দেখেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিত্র শক্তি ছিল ব্রিটেন, ফ্রান্স, সার্বিয়া, বেলজিয়াম, রাশিয়া এবং অন্যান্য আরব রাষ্ট্র ছিল। আর এদিকে অক্ষ শক্তি ছিল হচ্ছে জার্মানি,
অস্ট্রিয়া, হাঙ্গেরি ও তুরস্ক। এরা ছিল কি, আরো অন্যান্য কিছু রাষ্ট্র ছিল, এরা ছিল হচ্ছে অক্ষ শক্তি। এবং ইতালিও কিন্তু যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে নাই, কিন্তু ইতালিরও কিন্তু একটা ভূমিকা ছিল। যাই হোক, তাহলে মিত্র শক্তি ছিল কে? ব্রিটেন মানে ইংল্যান্ড, যেটাকে আপনি জানেন। তারপরে ছিল হচ্ছে ফ্রান্স, সার্বিয়া, বেলজিয়াম ও রাশিয়া। এবং অক্ষ শক্তি ছিল হচ্ছে জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি ও তুরস্ক। ঠিক আছে, এই যে দেখেন, এই যে সার্বিয়ার যে আমরা পড়ছিলাম যে সার্বিয়ার হচ্ছে এক মানে কি জাতীয়তাবাদে বিশ্বাসী একজন কট্টর তরুণ। তিনি হচ্ছে হাঙ্গেরির যুবরাজ ফার্ডিনান্ড তাকে হত্যা করছে। এবং এই যে সার্বিয়া আর এই যে অস্ট্রিয়া এবং হাঙ্গেরি, এদের দিয়েই কিন্তু মূলত হচ্ছে যুদ্ধের যে আনুষ্ঠানিকতা বা ঝনঝনানি বাজানো শুরু হয়। তারপর এদিক থেকে জার্মানি আসে, তুরস্ক আসে, এইদিকে বেলজিয়াম, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স এরা কিন্তু আসে। এসে কি এই যে একটা শক্তি মিলে এই প্রথম বিশ্বযুদ্ধ তারা কিন্তু শুরু করে। তারপরে দেখেন মিত্রপক্ষ, অক্ষ শক্তি বা মিত্র শক্তি, এই দুইটা বিষয় আমাদের জানা দরকার। মিত্র শক্তি হচ্ছে, অক্ষ শক্তি হচ্ছে তারা যারা হচ্ছে নিজেরা যুদ্ধ ঘোষণা করে, আর যাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাদের যে একটা জোটবদ্ধতা, অনেকগুলো রাষ্ট্র মিলে বা অনেকগুলো মানুষ মিলে যখন এক হয়, তখন সেটাকে বলা হচ্ছে মিত্রপক্ষ বা মিত্র শক্তি। যেমন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মিত্র বাহিনী ছিল, সেই মিত্র বাহিনী কি বাংলাদেশের সেনাবাহিনী এবং ইন্ডিয়ান সেনাবাহিনী মিলে কি হয়েছিল? মিত্র বাহিনী গড়ে উঠেছিল। তো দেখেন, সেই অক্ষ শক্তি এবং মিত্র শক্তির দেশগুলো সম্পর্কে জানলাম। এবার জানবো যে মিত্রপক্ষের প্রধান ছিলেন কে? মিত্রপক্ষের প্রধান ছিলেন হচ্ছে রাশিয়ার জার দ্বিতীয় নিকোলাস। মিত্রপক্ষ অর্থাৎ যাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে সেই পক্ষ, তিনি ছিলেন হচ্ছে রাশিয়ার জার দ্বিতীয় নিকোলাস। জার বলতে হচ্ছে রাশিয়ার যারা হচ্ছে রাষ্ট্রপ্রধান, তাদেরকে কি একসময় সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া মানে রুশ বিপ্লবের আগে 1991 সালের আগে, অর্থাৎ রুশ বিপ্লবের আগ পর্যন্ত তাদেরকে জার বলা হতো। সেই জার দ্বিতীয় নিকোলাস ছিলেন মিত্রপক্ষের প্রধান। এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে হেনরি আসকোয়াত ছিলেন হচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী। এবং ফ্রান্সের পক্ষ থেকে মিত্রবাহিনীর প্রধান হিসেবে যিনি নেতৃত্ব দেন তিনি হচ্ছেন ফ্রান্সের নেতা পকেয়ার দ্বিতীয় উইলিয়াম। এবং যুক্তরাষ্ট্রের অর্থাৎ আমেরিকার হয়ে যিনি নেতৃত্ব দেন তিনি হচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট উড্রো উইলসন। ঠিক আছে, এরা হচ্ছে মিত্রপক্ষের প্রধান ছিলেন। দেখেন, আপনারা যারা বসেছেন তারা কিন্তু খাতা কলম নিয়ে বসবেন। আমার বলার সাথে সাথে আমাদের এখানে স্লাইড শো করতেছে, খুবই ট্রান্সপারেন্ট, স্বচ্ছ, আপনারা সেখান থেকে কিন্তু নোট করতে পারবেন। আর এই বিষয়গুলো আমরা কিন্তু রূপান্তরে যারা সিগনেচার ব্যাচে যারা আছেন তাদেরকে কিন্তু আমরা খুবই মানে হচ্ছে মিনিংফুল এবং ফ্রুটফুল হ্যান্ড নোট কিন্তু আমরা তাদেরকে প্রোভাইড করি। দেখেন, দ্বিতীয় মিত্র শক্তির প্রধান ছিলেন হচ্ছে জেনারেল ফচ। ঠিক আছে, মিত্রপক্ষ আর মিত্র শক্তি সামরিক প্রধান, এই দুইটা বিষয় কিন্তু আপনাদের কি করতে হবে? বুঝতে হবে। অর্থাৎ এই প্রথম বিশ্বযুদ্ধ যখন শুরু হয় তখন মিত্রপক্ষের রাষ্ট্রগুলোর প্রধানমন্ত্রী কে ছিলেন তাদের কথা বলছে এইখানে, যে রাশিয়ার দ্বিতীয় জার বা ব্রিটেনের প্রধানমন্ত্রী হেনরি আসকোয়াত, এরা ছিলেন হচ্ছে রাষ্ট্রপ্রধান। কিন্তু এরা সবাই মিলে তো আর যুদ্ধ পরিচালনা করতে পারবে না। অর্থাৎ একটা যুদ্ধ পরিচালনার জন্য একজন নেতৃত্ব দরকার, একজন হচ্ছে কমান্ডার দরকার, যে হচ্ছে যুদ্ধটা পরিচালনা করবেন। সেই সামরিক প্রধান ছিলেন হচ্ছে জেনারেল ফচ। ঠিক আছে, সেই সামরিক প্রধান ছিলেন হচ্ছে জেনারেল ফচ। এবং যুক্তরাষ্ট্র দেখেন যে 1914 সালে 28শে জুলাই যুদ্ধ শুরু হলেও যুক্তরাষ্ট্র কিন্তু সরাসরি যুদ্ধে অংশ নেয় 6 এপ্রিল 1917 সালে। ঠিক আছে, ওই যে হচ্ছে বিষয়টা হচ্ছে কি, যে
একটা কথা আছে যে গাছে তুলে মই টান দেয়া, ঠিক আছে। তো ওনাদের স্বভাবই হচ্ছে এরকম, ঠিক আছে, মানে নিজেদের ভালো দেখে সবকিছু বিচার বিশ্লেষণ করে যখন দেখবে না আমরা হচ্ছে এখন কি হব ফল ভোগ করতে যাচ্ছি, তখনই তারা আসে। তো সেই তারা কারা এটা আমি মুখে না বলি, আপনারা বুঝে নিন। কারণ ওই যে তাদের কাছে কি ফেসবুক বলেন, এক্স বা টুইটার বলেন, যাই বলেন তাদের কাছে, তো সেই বিষয় খুবই সেনসিটিভ, আমরা সে বিষয়ে না যাই। তো তারা এই যুদ্ধে যোগ দেয় কত সালে? 6 এপ্রিল 1917 সালে, এবং সেই যুদ্ধ ঘোষণা করে হচ্ছে জার্মানির বিরুদ্ধে। তারপরে দেখেন প্রথম বিশ্বযুদ্ধের সময় ইতালির প্রধানমন্ত্রী ছিলেন ভিটোরো অরল্যান্ডো। কে? ভিটোরো অরল্যান্ডো ছিলেন প্রথম বিশ্বযুদ্ধের সময় ইতালির প্রধানমন্ত্রী। তো প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে আপনারা যদি এই তথ্যগুলো মোটামুটি ভাবে জেনে যান, এখান থেকে প্রশ্ন আসলে কিন্তু আপনারা অ্যান্সার করতে পারবেন, এবং এইগুলোর বাইরে আসলে তেমন প্রশ্ন আসার মতো না। কারণ আমাদের হচ্ছে পরীক্ষাগুলোতে আমরা যে পণ্ডিত, আপনি কি বিষয় পরীক্ষা দেবেন? আপনি কিন্তু বাংলা পরীক্ষা দেবেন, ইংরেজি বিষয়ের পরীক্ষা দেবেন, আপনি সাধারণ জ্ঞানে দেবেন, আপনি হচ্ছে মানসিক দক্ষতার উপর দেবেন, আপনি হচ্ছে নীতি নৈতিকতা সুশাসনের উপরে দেবেন, অনেকগুলো বিষয়ের উপর কিন্তু আপনি পরীক্ষা দেবেন। আপনি কিন্তু কোন একজন স্পেশালিস্ট হয়ে পরীক্ষা দেবেন না যে ঠিক আছে আপনি তো এই বিষয়ে ইংরেজি স্পেশালিস্ট, আপনাকে শুধু ইংরেজি পরীক্ষা নেওয়া হবে। নো, আপনাকে কিন্তু সব বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। তো এই কারণে আপনি যেহেতু স্পেশালিস্ট না, আপনি তো যুদ্ধ স্পেশালিস্ট না, তাহলে আপনাকে যুদ্ধ নিয়ে এত কিছু ভিতরে জানার দরকার নেই। যতটুকু না জানলেই নয়, ঠিক ততটুকু নিয়েই কিন্তু আমরা আপনাদের সাথে লাইভে আসি, এবং এইটুকু জানলে প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে ইনাফ। আর একটি বিষয় যে প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে কিন্তু আমাদের খুব বেশি প্রশ্ন আসে না, সাধারণত দ্বিতীয় যুদ্ধটা বেশি গুরুত্বপূর্ণ। যাই হোক, আমরা হচ্ছে এখন দেখেন প্রথম বিশ্বযুদ্ধের একটা হচ্ছে ফলাফল ছিল, ঠিক আছে। প্রথম বিশ্বযুদ্ধের একটা হচ্ছে ফলাফল আছে, সেটা হচ্ছে সেই বিষয়টা জানবো। কি বলে ওইটা যে কারণ বিনে কার্য হয় না, ঠিক আছে। তো একটা ঘটনা ঘটলো, প্রথম বিশ্বযুদ্ধ হইল, এখন এই ঘটনার রেশটা কি, ফলাফলটা কি, আমরা কি পেলাম? আমরা কোনো কিছু পাওয়া ছাড়া তো আমরা কোথাও ইনভেস্ট করি না, ঠিক আছে। আমাদের ইনভেস্টমেন্টের কি একটা রেজাল্ট দরকার, ফল না আসলে আমরা সেই ইনভেস্টমেন্ট কিন্তু করব না, পণ্ডশ্রম কিন্তু আমরা করি না। পণ্ডশ্রম হতে পারে, তবে হচ্ছে কি মানে কিছু না কিছু ফলাফল আমরা কিন্তু পাওয়ার জন্য ইনভেস্ট করি। দেখেন সেই ইনভেস্টমেন্টটা হচ্ছে, সেই ইনভেস্টমেন্টের ফলাফল হচ্ছে লিগ অফ নেশনস। সেই ইনভেস্টমেন্টের ফলাফল কি? লিগ অফ নেশন। দেখেন প্রথম বিশ্বযুদ্ধে মিত্রবাহিনীর কাছে হচ্ছে জার্মানি কি করে? জার্মানি হচ্ছে আত্মসমর্পণ করে 11 নভেম্বর 1918 সালে। 11 নভেম্বর 1918 সালে হচ্ছে জার্মানি কি করে? আত্মসমর্পণ করে, এবং এই যুদ্ধের আনুষ্ঠানিক শুরু হয়েছে ফ্রান্সের প্যারিসে, ঠিক আছে। এই আনুষ্ঠানিকভাবে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্ত হয় 28 জুন 1919 সালে ভার্সাই চুক্তির মাধ্যমে। 1919 সালে কি? ভার্সাই চুক্তির মাধ্যমে। দেখেন প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি আত্মসমর্পণ করে হচ্ছে 11 নভেম্বর 1918 সালে ফ্রান্সে তারা হচ্ছে মানে হচ্ছে জার্মানি আত্মসমর্পণ করে, এবং আনুষ্ঠানিকভাবে অর্থাৎ আত্মসমর্পণ করার পরে যে যুদ্ধ থেমে যায়, তবে এই যুদ্ধের হচ্ছে যে একটা কনক্লুশন টানা বা আনুষ্ঠানিক মৌখিক স্বীকৃতি দেয়া, এইটা কিন্তু হয় হচ্ছে এই 28 জুন 1919 সালে ভার্সাই চুক্তির মাধ্যমে। ভার্সাই চুক্তিটা কি? এইটা হচ্ছে আপনার
ভার্সাই শহরে, ফ্রান্সের ভার্সাই শহরে এই চুক্তিটার নামকরণ হয়। এই কারণে এই চুক্তিটা হয়, এই কারণে ওই শহরের নাম অনুসারে নাম দেওয়া হয় ভার্সাই চুক্তি। এবং এই ভার্সাই চুক্তির বেশ কিছু বিষয় ছিল, যে জার্মানি হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায় বা বিশ্বের কাছে হচ্ছে তারা ক্ষমা প্রার্থনা করবে, যুদ্ধেতে যে বিভিন্ন দেশের তারা ক্ষতি করেছে সেই ক্ষতিপূরণ দেবে, এবং তাদের যে সাম্রাজ্যবাদী বা কর্তৃত্ববাদী মনোভাব এইটা থেকে তারা বেরিয়ে আসবে। এই ধরনের বেশ কিছু হচ্ছে শর্ত সাপেক্ষে বা বেশ কিছু বিষয় বলিদানের মাধ্যমে কি হয়, জার্মানির বলিদানের মাধ্যমে হচ্ছে আনুষ্ঠানিকভাবে এই প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি হয়। সেটি 28 জুন 1919 সালে। এবং এই যুদ্ধবিরতির যে চুক্তি হয় এইটা হচ্ছে জার্মানি ও মিত্রপক্ষ, জার্মানি হচ্ছে অক্ষ শক্তি ছিল, আর মিত্রপক্ষ কে ছিল? ফ্রান্স ছিল, ব্রিটেন ছিল, অস্ট্রিয়া, তারপর হচ্ছে সার্বিয়া ছিল। তো এই রাষ্ট্রগুলোর মধ্যে হচ্ছে কি হয়, যুদ্ধবিরতির চুক্তি হয়। এবং এই ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয় ফ্রান্সের ভার্সাই নগরীতে। শাস্তি প্রদান ও ক্ষতিপূরণ আদায় করা হয় এই চুক্তিতে। এবং প্রথম বিশ্বযুদ্ধ বিরতি চুক্তির নাম প্যারিস চুক্তি। ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে যে আপনার ভার্সাইতে হচ্ছে কি হইল, ভার্সাইতে হচ্ছে যেটা হলো, ভার্সাইতে হলো যেটা, সেটা হচ্ছে আনুষ্ঠানিকভাবে যুদ্ধের সমাপ্তি হলো এবং ভার্সাই চুক্তি নামে একটা চুক্তি হলো। এখন কথা হচ্ছে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে বিরতি চুক্তির নাম প্যারিস, শান্তি চুক্তি কেন? বিরতি চুক্তি বলতে যুদ্ধ হচ্ছে হওয়ার মাঝখানে যে একটা বিরতি দেয়, এইটা হয়েছে হচ্ছে আপনার প্যারিস শান্তি চুক্তির মাধ্যমে। আর আনুষ্ঠানিকভাবে একটা চুক্তির মাধ্যমে যুদ্ধ শেষ হয়ে গেছে, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের আর কোনো ইফেক্টিভনেস নাই, ইফেক্টিভনেস বলবো না ঠিক, মানে আর যুদ্ধে জড়াবে না, বা প্রথম বিশ্বযুদ্ধে এখানে আনুষ্ঠানিকভাবে শেষ, দা এন্ড। এইটা হয় হচ্ছে আপনার এই কোথায় হয়, এই যে ফ্রান্সের ভার্সাই নগরীতে। আর আমি বলছি যে প্রত্যেক ইনভেস্টমেন্টের পিছনে কি হয়, একটা ফলাফল বা রেজাল্টের আশা করি। সেই রেজাল্ট হচ্ছে লিগ অফ নেশন, যেটি 1920 সালে প্রতিষ্ঠিত হয়। এই যে প্রথম বিশ্বযুদ্ধের যে এই যে হচ্ছে কি বলবো, এই যে ভয়াবহ প্রাণহানি, এইগুলো দেখে বিশ্ববিবেক কি হয়, বিশ্ববিবেক হচ্ছে সংকুচিত হয়, তারা হচ্ছে কি হয়, শঙ্কিত হয়। এবং এই উড্রো উইলসন তিনি হচ্ছেন এই লিগ অফ নেশনস বা যেটাকে বলে হচ্ছে জাতিপুঞ্জ, এই জাতিপুঞ্জ গঠন করার উদ্যোগ গ্রহণ করে। আমরা লিগ অফ নেশনস তৈরির ইতিহাস, তার বিস্তারিত আদ্যপান্ত এবং হচ্ছে জাতিসংঘ প্রতিষ্ঠার আদ্যপান্ত সব নিয়ে আন্তর্জাতিক অংশে আপনাদের সাথে আবার একটি এক্সক্লুসিভ লাইভ হবে, সেটা অবশ্যই আপনারা দেখবেন। আমরা আজকে এই কেন হইল লিগ অফ নেশনস, কিসের ফলাফল, সেটা হচ্ছে আপনাদের হিন্টস দিয়ে দিলাম। আমরা পরবর্তী কোন একটি আড্ডায় বা সেশনে আমরা লিগ অফ নেশনস এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের হচ্ছে কি বলে, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ফলাফল হিসেবে যে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল সেই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আজ আর এদিকে না যাই। দেখেন, প্রথম বিশ্বযুদ্ধ শেষ, এবার আমরা প্রবেশ করছি হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1 সেপ্টেম্বর 1939 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কোথায়? 1 সেপ্টেম্বর 1939 সালে। সেটা হচ্ছে হিটলারের পোল্যান্ড আক্রমণের মাধ্যমে। আমরা এই যে আমাদের পারিপার্শ্বিকতায় বা আমাদের সমাজে সবসময় কি হয়, সবসময় হচ্ছে ওই যে শক্তের ভক্ত নরমের জম, একটা কথা আছে না আমাদের সমাজে, কিন্তু বা পারিপার্শ্বিকতায় বেশ প্রচলিত, যে শক্তের ভক্ত নরমের জম। তো এটা মানুষের বা মানব সৃষ্টির এটা একটা হচ্ছে পুরানো অভ্যাস আর কি, যে আমরা যারা ওই একটু শক্তপোক্ত বা ক্ষমতাধর তাদেরকে আমরা কি করি, তাদেরকে আমরা সবসময় নম করি বা তাদেরকে হচ্ছে সবসময় তাদের সাথে নত হয়ে থাকি।
আর যারা একটু নরম তাদের উপর কি আমরা আমাদের গরম দেখাই, ঠিক আছে। তো দেখেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় মূলত হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি এই যে মিত্র শক্তির কাছে অর্থাৎ ফ্রান্স, ব্রিটেন, সার্বিয়া এদের কাছে হচ্ছে পরাজয় মানে বরণ করে। তো পরাজয় বরণ করে, শুধু পরাজয় বরণ করে না, আমরা ইতিমধ্যে দেখলাম ভার্সাই চুক্তি নামে একটা চুক্তি হয়। তো সেই চুক্তিতে জার্মানির হচ্ছে অনেক ক্ষতিপূরণ দিতে হয়, মাফ চাইতে হয়, অনেক কিছু করতে হয়। এই যে তাদের যে এই যে পরাজয়, এইটা হচ্ছে হিটলার মেনে নিতে পারে না। হিটলার কিন্তু চ্যান্সেলর ছিলেন জার্মানির আর কি। তো আপনার হচ্ছে কি হিটলার কিন্তু হচ্ছে মেনে নিতে পারে না, ঠিক আছে। তো এই হিটলার মেনে নিতে না পারার কারণে এবং তার ভিতরে কিন্তু একটা কি ছিল, ক্ষমতার প্রতি প্রচুর লোভ ছিল, ঠিক আছে। তার একটি মানে বিখ্যাত উক্তি আছে যেটি আমরা গত সেশনে বলেছিলাম যে যুদ্ধই জীবন, যুদ্ধই সার্বজনীন, ঠিক আছে। তো এই যে তার এই যুদ্ধই জীবন, যুদ্ধই সার্বজনীন বা সর্বজনীন, কোড আনকোড করলাম আর কি। তো এই যে বিষয়টা, এইটা তার ভিতর হচ্ছে উদ্দীপ্ত হয়, হ্যাঁ। এবং তার জার্মানের যে সাম্রাজ্য সেটিকে তিনি কি করতে চায়, বিস্তার করতে চায়, এরকম বিস্তৃত করতে চায়। তো এই বিস্তৃত করার জন্যই তিনি এই প্রথম বিশ্বযুদ্ধে কিন্তু এই পরাজয়টা মেনে নিতে পারে না এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করে। এবং পোল্যান্ডের মাধ্যমে, সেটা যে পোল্যান্ড হচ্ছে ফ্রান্স, আমেরিকা, তারপরে হচ্ছে ওটাকে কি বলে ব্রিটেন, এদের হচ্ছে বন্ধু রাষ্ট্র। তো জার্মানির যে শক্তি, ওই শক্তি নিয়ে সরাসরি মানে হচ্ছে আমেরিকা বা ফ্রান্স, ইংল্যান্ড এদেরকে আক্রমণ করার মানে হচ্ছে বোকামি, ঠিক আছে। আমরা হচ্ছে কি করি, আমরা হচ্ছে শুরুতে হচ্ছে এই মানে বাঘ সিংহের সাথে লড়াই করার জন্য কি সরাসরি আক্রমণ করে না, কিন্তু নাকে একটু সুরসুরি দেয় যে ও জেগে আছে না ঘুমিয়ে গেছে। তো হিটলার সেই সুরসুরি দেয় হচ্ছে পোল্যান্ডের মাধ্যমে, পোল্যান্ডকে আক্রমণ করে। তখন যখন পোল্যান্ডকে আক্রমণ করে তখন হচ্ছে কি হয়, তখন হচ্ছে এই যে মানে হচ্ছে তার যে মিত্র শক্তি অর্থাৎ তার যে বন্ধু রাষ্ট্র, এই ইংল্যান্ড বলেন, আমেরিকা বলেন, ফ্রান্স বলেন, এরা নড়ে চড়ে বসে যে আমাদের বন্ধুর উপর আক্রমণ হয়েছে, আমাদের এখন কি করতে হবে, আমাদের এখন যুদ্ধে জড়াতে হবে। যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধে দেখেন যে রাশিয়ার ইউক্রেনের পক্ষ নিচ্ছে কিন্তু আমেরিকা, ঠিক আছে। এটা কি বলবো, একটা প্রক্সি যুদ্ধের মতো। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধও ছিল অন কাইন্ড অফ প্রক্সি যুদ্ধের মতো, ঠিক আছে। প্রক্সি যুদ্ধ কথা, সেটা মিত্র বাহিনীর দিক দিয়ে যে পোল্যান্ডকে আক্রমণ করলেও এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে কিন্তু পোল্যান্ড মেইন রোলে ছিল না, মেইন রোলে ছিল কিন্তু আপনার আমেরিকা, ফ্রান্স এবং হচ্ছে আপনার ইংল্যান্ড, ঠিক আছে। এরা ছিল হচ্ছে মেইন রোলে। তো দেখেন এই যুদ্ধ শুরু হয় 1 সেপ্টেম্বর 1939 সালে এবং এই যুদ্ধে হচ্ছে জার্মানির হিটলার তিনি হচ্ছে পোল্যান্ডে আক্রমণ করে এবং এই যুদ্ধের কারণ ছিল হচ্ছে জার্মানির নাৎসিবাদ ও সাম্রাজ্যবাদী মনোভাব, ঠিক আছে। নাৎসিবাদ বা নাজিবাদ যেটাই বলেন না কেন, এটা হচ্ছে ইহুদি বিদ্বেষ আর কি, ঠিক আছে। এই যে বর্তমানে যে ইসরায়েলের যে এরা হচ্ছে সেই মানে ইহুদিবাদ, হ্যাঁ, ইহুদি আর হচ্ছে আপনার জায়নিজম, এইটার মধ্যে তফাৎ আছে। জায়নিস্ট যারা তারাও ইহুদি, আর ইহুদি যারা তারা তো ইহুদি, কিন্তু এই দুইটার মধ্যে সূক্ষ্ম কিছু পার্থক্য আছে। যে সব ইহুদি যে মানে হচ্ছে ধর্মীয় দৃষ্টিকোণ বা মানে হচ্ছে পারিপার্শ্বিকতা বা বাস্তবিক দিক দিয়ে সব ইহুদি কিন্তু যুদ্ধবাজ এমন না, ঠিক আছে। কিন্তু জায়নিজম বিশেষ করে যে ইসরায়েলি যারা, হ্যাঁ, এরা সবসময় যুদ্ধবাজ, ঠিক আছে। অপরের সঙ্গে লাগাই হচ্ছে এদের প্রধান কাজ। তো জায়নিজম, তো এই জায়নিস্টরা কিন্তু এই হচ্ছে বর্তমানে যে ইসরায়েল, ওরা কিন্তু জায়নিস্ট বা জায়নিজম, ওদের একটা হচ্ছে ইহুদি ধর্মের বাইরে গিয়েও ওদের একটা জায়নিস্ট মানে হচ্ছে আধিপত্যবাদ, হ্যাঁ, ওদের একটা লক্ষ্য বা গোল আছে যে সারা বিশ্বে ওরা নেতৃত্ব দেবে, ওদের সাম্রাজ্য ছড়াবে, ঠিক আছে। তো যাই হোক, এই জার্মানির নাৎসি বলতে হচ্ছে আপনার ইহুদি নিধন যে একটা বিষয়, সেটা হচ্ছে হিটলারের মধ্যে ছিল। হিটলার হচ্ছে এই নাৎসি মানে হচ্ছে যা ইহুদিদের দমনের জন্য
এই নাৎসিবাদ একটা মতবাদ করে আর হচ্ছে তৈরি করে, আর একটা হচ্ছে সাম্রাজ্যবাদী মনোভাব, যেটির অর্থ হচ্ছে যে সারা পৃথিবীতে জার্মানির হচ্ছে একটা আধিপত্য বা কর্তৃত্ব থাকবে। তো এইটাই ছিল হচ্ছে যুদ্ধের কারণ। সেই সঙ্গে প্রথম বিশ্বযুদ্ধের পরাজয়ও একটা মেনে নিতে পারে না হিটলার, ওটাও একটা কারণ ছিল। দেখেন মিত্র বাহিনীর প্রধান ছিল বা মিত্র শক্তির প্রধান ছিল হচ্ছে ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়াম এবং রাশিয়া, যুক্তরাষ্ট্র। ঠিক আছে, ব্রিটেন বলতে ইংল্যান্ডকে বোঝাচ্ছে, ফ্রান্স, বেলজিয়াম, রাশিয়া, যুক্তরাষ্ট্র, এবং অক্ষ শক্তি ছিল হচ্ছে জাপান, জার্মানি, ইতালি। এই অক্ষ শক্তি এই রাষ্ট্রগুলোকে আপনার একটা ছন্দ দিয়ে মনে রাখতে পারেন, ইজাজা। কিজা? ইজাজা। ইতালি, জার্মানি আর কি জাপান। ঠিক আছে, ইতালি, জার্মানি, জাপান, ইজাজা। এই ছন্দ দিয়ে আপনারা মনে রাখতে পারেন যে অক্ষ শক্তির এই তিনটা রাষ্ট্র ছিল ইজাজা, ছন্দের মাধ্যমে মনে রাখতে পারেন। আর মিত্র শক্তি ছিল ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়াম, রাশিয়া, যুক্তরাষ্ট্র। এরা ছিল হচ্ছে মিত্র শক্তির দেশ। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিতৃভূমি বলা হয় হচ্ছে রাশিয়াকে। ঠিক আছে, অর্থাৎ রাশিয়া থেকে হচ্ছে এই মিত্র শক্তির দেশগুলো কি যুদ্ধ পরিচালনা করত, এই কারণে রাশিয়াকে কি পিতৃভূমি বলা হয়। জার্মানির বিরুদ্ধে ফ্রান্স ও ব্রিটেন যুদ্ধ ঘোষণা করে 13 সেপ্টেম্বর 1939 সালে। আমরা যুদ্ধ শুরু হয় হচ্ছে 1 সেপ্টেম্বর, সেটা হচ্ছে যে হিটলার পোল্যান্ড আক্রমণ করে। তারপরে এই 12 দিন হচ্ছে গতি প্রকৃতি দেখে শুনে হচ্ছে ফ্রান্স ও ব্রিটেন 13 সেপ্টেম্বর 1939 সালে কি করে, জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। দেখেন আমরা কিন্তু প্রত্যেকটা কাজেই কিন্তু একটা কি করি, একটা ক্যালকুলেশন করে মাঠে নামি। হ্যাঁ, আগেই কিন্তু কি আমরা মাঠে নামি না। তো সেই ক্যালকুলেশনই করছে কিন্তু কি ইতালি। তারা 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলেও ইতালি কিন্তু অক্ষ শক্তিতে যোগ দেয় হচ্ছে 11 জুন 1940 সালে। অর্থাৎ যুদ্ধে যখন জার্মানির অবস্থান ভালো দেখছে, যে মানে হচ্ছে কি একটা মানে জয়ের সম্ভাবনা আছে, হ্যাঁ, তখন হচ্ছে কি করে ইতালি হচ্ছে 11 জুন 1940 সালে হচ্ছে এই যুদ্ধে যুক্ত হয়। ঠিক আছে, এবং ইতালি সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করে। কিন্তু এই 22 জুন 1941 সালে। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে সোভিয়েত ইউনিয়ন কি? সোভিয়েত ইউনিয়ন হচ্ছে সোভিয়েত ইউনিয়ন রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন রাশিয়া। ঠিক আছে, সোভিয়েত ইউনিয়ন রাশিয়া হচ্ছে 1991 সালে রুশ বিপ্লব হয়। রুশ বিপ্লব 1991 সালে হচ্ছে রুশ বিপ্লব হয়। যে রুশ বিপ্লবের হচ্ছে মানে হচ্ছে সোভিয়েত ইউনিয়ন এক সময় কি পৃথিবীর হচ্ছে সবচেয়ে বড় একটা রাষ্ট্র ছিল। এই সোভিয়েত ইউনিয়নের অধীনে 11টি রাষ্ট্র ছিল। এই 11টি রাষ্ট্র মিলে হচ্ছে সোভিয়েত ইউনিয়ন রাশিয়া ছিল। তো এই ব্লকটা ভেঙে যায় 1991 সালে রুশ বিপ্লবের মাধ্যমে। অর্থাৎ এই 11টি রাষ্ট্র থেকে 10টি রাষ্ট্র কি টোটালি হচ্ছে আলাদা, বিচ্ছিন্ন হয়ে যায় এবং রাশিয়া একক একটা রাষ্ট্র হয়। তখন থেকে এই রাশিয়ার আগে এই সোভিয়েত ইউনিয়নটা কি বাদ হয়ে যায়। তো আমাদের প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1939 সালে। আর সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় কত সালে? 1991 সালে, কিন্তু রুশ বিপ্লবের মাধ্যমে। তো দেখেন, তো এই ইতালি তারা কি করে এই সোভিয়েত ইউনিয়নে আক্রমণ করে, সেটা কত সালে? 22 জুন 1941 সালে হচ্ছে ইতালি এই সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করে। এইবার হচ্ছে একটা মজার ঘটনা, পার্ল হারবার নৌঘাঁটি আক্রমণ করে। এটা হচ্ছে করে হচ্ছে এখানে একটি বিষয় ভুল আছে, সেটি হচ্ছে যে
জার্মানি হয়েছে, কিন্তু পার্ল হারবার হচ্ছে জাপান আক্রমণ করে। ঠিক আছে, পার্ল হারবার হচ্ছে জাপান আক্রমণ করে। তো এইটা করে হচ্ছে 7 ডিসেম্বর 1941 সালে। কত? 7 ডিসেম্বর 1941 সালে হচ্ছে পার্ল হারবার আক্রমণ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা সরাসরি অংশ নেয় 8 ডিসেম্বর 1941 সালে। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা সরাসরি অংশ নেয় 8 ডিসেম্বর 1941 সালে। ঠিক আছে, তারপরে জার্মানি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে 11 ডিসেম্বর 1941 সালে। তো এবং হচ্ছে তখন হচ্ছে আপনার এই রুজভেল্ট, চার্চিল ও স্ট্যালিনের মধ্যে তেহরান বৈঠক অনুষ্ঠিত হয় 28 নভেম্বর 1943 সালে। এইগুলো সব কিন্তু হচ্ছে কি আপনার এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কিত কিন্তু তথ্য। ঠিক আছে, আমরা একটু মানে হচ্ছে কারিগরি ত্রুটির ইয়েতে আছি, তো যাই হোক আমরা হচ্ছে একটু সময় নিচ্ছি। তো দেখেন এই যে আমাদের যে এই বিষয়গুলো, হ্যাঁ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে যে বিষয়গুলো আছে সেটা কিন্তু কি করবেন আপনারা খুবই মনোযোগ দিয়ে বিষয়গুলো কিন্তু রপ্ত করার চেষ্টা করবেন। ঠিক আছে, কারণ হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে। হ্যাঁ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে আপনাদের মোটামুটি কিন্তু অনেকগুলো প্রশ্নই আসবে। হ্যাঁ, এই কারণে আপনারা এই বিষয়গুলো খুব মনোযোগ দিয়ে খুব ভালোভাবে বিষয়গুলো দেখবেন। আসলে এই যে সাধারণ জ্ঞানে কিছু বিষয় থাকে হচ্ছে যেগুলো হচ্ছে আপনার একদম মানে ভিত্তিমূলক কিছু হচ্ছে বিষয়, যেগুলো হচ্ছে কি করবেন, যেগুলো হচ্ছে পড়লে এইগুলো সাধারণত পরিবর্তন হয় না। সাধারণ জ্ঞান পড়ার একটা টেকনিক হচ্ছে যে কিছু কিছু তথ্য থাকে, যেমন প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে যে সমস্ত তথ্য, এগুলা কিন্তু আর পরিবর্তন হবে না। এগুলো যদি আপনি ছোটবেলা থেকেই যদি রপ্ত করেন, চেষ্টা করেন, বা আপনি যদি এখন পড়তে চাকরি পরীক্ষা দেওয়ার জন্য পড়তে এসে যদি আপনি এগুলো যদি চর্চা করেন, তাহলে কি হবে, তাহলেও কিন্তু আপনার বিষয়গুলো আপনার কিন্তু রপ্ত হবে। ঠিক আছে, এবং এইগুলো কিন্তু পরিবর্তন হবে না। এটা এমন না যে সেটা হচ্ছে যে আপনার কি বলে যে এই বিষয়গুলো এমন না যে এই সাম্প্রতিকের মতো পরিবর্তন হবে, বরং এগুলো একদম মানে হচ্ছে ভিত্তিমূলক তথ্য, এগুলো কিন্তু কোনো পরিবর্তন হবে না। যাই হোক, আমরা হচ্ছে পরবর্তী বিষয়ে আসি। সেটি হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বাফার স্টেট ছিল হচ্ছে বেলজিয়াম। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বাফার স্টেট ছিল হচ্ছে বেলজিয়াম। তার আগে যে পার্ল হারবার আক্রমণ, এটা হচ্ছে করে হচ্ছে আপনার জাপান আর কি। ঠিক আছে, তো এই পার্ল হারবারের বিষয়টা ছিল এরকম যে একটা প্রচলিত তথ্য বা একটা কথা প্রচলিত আছে, এটা আসলে মিথ কি সত্য এটা আসলে উদ্ঘাটন করা যায় নাই। তবে আমরা মানে হচ্ছে অনেক আগে বা ছোটবেলা থেকে শুনে এসেছি যে পার্ল হারবার ছিল হচ্ছে আমেরিকার একটা নৌঘাঁটি, অর্থাৎ মানে যুদ্ধের জন্য তো একটা ক্যাম্প হয়, তো নৌঘাঁটি ছিল পার্ল হারবারে। তো সেইখানে জাপানের একজন মানে হচ্ছে গোয়েন্দা ছিল, সে হচ্ছে পার্ল হারবার ওই নৌ ক্যাম্পের সাইড দিয়ে যাওয়ার সময় আড়ি পাতে, এরকম করে আড়ি পাতে। ঠিক আছে, দেখবেন যে আমরা পরবর্তী সেশনগুলোতে আমরা দেখব বিভিন্ন হচ্ছে দেশের গোয়েন্দা সংস্থা, হ্যাঁ, সে বিষয়গুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে কিন্তু আলোচনা করব।
তো এই প্রত্যেকটা রাষ্ট্রে কি করে, তাদের গোয়েন্দা মিশন কিন্তু চালু আছে, যে তারা কি করতেছে গতি প্রকৃতি কিন্তু দেখে। যেমন এই যে বিভিন্ন বিষয়, যেমন জুলাই রেভলিউশন যে বা জুলাইয়ের যে একটা গণ আন্দোলন হলো, এটা কিন্তু একটা গোয়েন্দা তথ্য ছিল যে এইরকম কিছু একটা হতে যাচ্ছে। হ্যাঁ, এবং বিশ্বের সবচেয়ে চৌকস গোয়েন্দা সংস্থা যদি বলি, ইসরায়েলে মোসাদ আছে, আমেরিকা সিআই আছে, ঠিক আছে, বাংলাদেশে যাদের আধিপত্য বেশি ভারতের র। তো এইরকম এই জাপানের হচ্ছে গোয়েন্দা সংস্থা, তারা হচ্ছে কি করে, তারা হচ্ছে আপনার এই যে আড়ি পাতে। তো আড়ি পেতে তখন হচ্ছে জাপানে ওই মানে ইংরেজি না বোঝার কারণে মূলত হচ্ছে নাকি এই ঘটনাটা ঘটছে, যে জাপানের আপনারা জানেন যে মঙ্গোলিয়ান রাষ্ট্র যেগুলো আছে, হ্যাঁ, দূরপ্রাচ্যের রাষ্ট্র যেগুলা, হ্যাঁ, আমরা এই যে একটা ছন্দ দেখেছিলাম কিন্তু, এই যে এরকম একটা ছন্দ কিন্তু দেখেছিলাম, জাউদ মোচি, হ্যাঁ, জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, চীন। তো বিশেষ করে চীন এবং জাপান এরা কিন্তু ইংরেজিতে খুবই দুর্বল। হ্যাঁ, জাপানে কিন্তু প্রায় মানে 97% মানুষ শিক্ষিত, কিন্তু ইংরেজি বলায় দুর্বল। তো এই গোয়েন্দা তথ্য দেয় জাপানকে যে আমাদের উপর আমেরিকা আক্রমণ করবে, এই ধরনের একটা প্রিপারেশন চলতেছে। তখন জাপান কি করে, তখন জাপান হচ্ছে পার্ল হারবারে গিয়ে অ্যাটাক করে এবং পার্ল হারবার নৌঘাটি কি করে, আক্রমণ করে। এবং এরই পরিপ্রেক্ষিতে কিন্তু পরবর্তীতে এই জাপানে যে হচ্ছে আমেরিকা কর্তৃক হিরোশিমা এবং নাগাসাকিতে লিটল বয় এবং ফ্যাটম্যান বোমা, সেটা কিন্তু ফেলা হয়। তো যাই হোক, এইটাই ছিল হচ্ছে মূলত পার্ল হারবারের বিষয়। দেখেন, তো আমরা যেটি বলতেছিলাম বাফার স্টেটটা কি, যে দুইটা বড় রাষ্ট্রের মাঝখানে একটা ছোট রাষ্ট্র, দুইটা বড় রাষ্ট্রের মাঝখানে একটা ছোট রাষ্ট্র। যেমন ধরেন এই যে একটা রাষ্ট্র, এইদিকে ধরেন আছে হচ্ছে আপনার এ নামক রাষ্ট্র, এই একটা রাষ্ট্র, এইদিকে আছে ধরেন বি নামক রাষ্ট্র, আর মাঝখানে কি, মাঝখানে হচ্ছে ধরেন একটা বাফার স্টেট আছে, মানে ছোট্ট একটা রাষ্ট্র আছে। এখন এই রাষ্ট্রের সাথে সরাসরি যুদ্ধ করতে কিন্তু পারে না, কারণ মাঝখানে এই একটা রাষ্ট্র বাধা হয়ে দাঁড়াইছে, ঠিক আছে। তো ওই রকম ভাবে এই আপনার হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাফার স্টেট ছিল হচ্ছে, অর্থাৎ হচ্ছে আপনার জার্মানি এবং হচ্ছে এই এদের মধ্যে মিত্র শক্তি রাষ্ট্রগুলোর মধ্যে বাফার স্টেট ছিল হচ্ছে এই বেলজিয়াম, ঠিক আছে। তাহলে বাফার স্টেট কি, এই বিষয়টা হচ্ছে আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এবং বাফার স্টেট নিয়ে কিন্তু বিশেষ করে লিখিত পরীক্ষায় কিন্তু প্রশ্ন এসে থাকে। তারপরে দেখেন, হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলার নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট হেনরি ট্রুম্যান। মার্কিন প্রেসিডেন্ট হেনরি ট্রুম্যান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার হচ্ছে দুইজন প্রেসিডেন্ট ছিলেন, একজন হলেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট তিনি হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার ঠিক মানে কয়েক বছরের মাথায় তিনি কি মারা যায়। তার মারা যাওয়ার পর হচ্ছে আপনার আমেরিকার প্রেসিডেন্ট যিনি হন, তিনি হচ্ছে হেনরি ট্রুম্যান। তো এই হেনরি ট্রুম্যান তিনি হচ্ছে হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলার নির্দেশ দিয়েছিলেন। সেটা কেন, কারণ জাপান কি করে, পার্ল হারবারে আক্রমণ করে। এই আক্রমণের প্রতিশোধ হিসেবে হেনরি ট্রুম্যান কি করে, যে জাপানকে কি উড়ায় দেও, এই কারণে হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলার নির্দেশ দেয়, ঠিক আছে। দেখেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ অধিনায়ক ছিল হচ্ছে ফিল্ড মার্শাল মন্টেগোমারি, ঠিক আছে। ফিল্ড মার্শাল এটা একটা সেনাবাহিনীদের পদবি। বাংলাদেশের সেনাবাহিনীদের সর্বোচ্চ পদবি হচ্ছে কি, জেনারেল। হ্যাঁ, বর্তমানে যিনি আছেন জেনারেল ওয়াকারুজ্জামান। বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত কেউ এই জেনারেল পদটা অতিক্রম করতে পারে নাই, ঠিক আছে। কিন্তু জেনারেল পদের উপরে কিন্তু সেনাবাহিনীর পদ আছে, সেটি হচ্ছে ফিল্ড মার্শাল, আমেরিকাতে যেটি দেখা যায়। তো দেখেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ব্রিটিশ অধিনায়ক ছিলেন হচ্ছে ফিল্ড মার্শাল মন্টেগোমারি। তাকে ডেজার্ট অফ ফক্স নামেও কি
সরি, এখানে ডেজার্ট অফ ফক্স নামে পরিচিত ছিলেন ফিল্ড মার্শাল রোমেল। ঠিক আছে, ডেজার্ট মানে তো জানেন যে মরুভূমি, অর্থাৎ মরুভূমিতে যুদ্ধের জন্য কি ছিল, মরুভূমিতে যুদ্ধের জন্য মানে হচ্ছে পরিচিত ছিল ফিল্ড মার্শাল রোমেল। তিনি ছিলেন হচ্ছে অক্ষ শক্তির। ঠিক আছে, আপনারা একটা কারণ জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের প্রধান কারণ ছিল কিন্তু এই আবহাওয়ার কারণে। হ্যাঁ, রাশিয়াতে যখন তারা যুদ্ধ করতে যায় ওইখানে বরফ হচ্ছে মানে এতটাই ছিল যে ওইখানে হচ্ছে কি তারা হচ্ছে কিন্তু ভিটামিন সি এর অভাবে স্কারভি হয়ে কিন্তু জার্মান সেনাবাহিনীর আস্তে আস্তে কিন্তু মারা যায়। তো যুদ্ধের জন্য ভৌগোলিক অবস্থানটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত কোরিয়া হচ্ছে জাপানের অধীনে ছিল, অর্থাৎ এই যে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, এই রাষ্ট্রগুলো কিন্তু জাপানের অধীনে ছিল। আর আরো কিছু বিষয় আছে যে দেখেন এইখানে দেখেন যে দ্বিতীয় কমনওয়েলথ সমাধি ক্ষেত্র বা ওয়ার সিমেট্রি দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের সমাধি ক্ষেত্র, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা হচ্ছে মারা গেছে। এই যে আমাদের দেশের কথা যদি বলেন, আমাদের দেশে যদি কেউ হয় মানে হচ্ছে একটু গণ্যমান্য হয়, হ্যাঁ, তাদেরকে কিন্তু একটা মানে তাদের যে কবরস্থান বা দাফন করা হয় সেটা কিন্তু একটু অন্য জায়গায় সবার থেকে আলাদা। যেমন বাংলাদেশে যারা এলিট ক্লাসের মানুষ যারা বা হচ্ছে যাদের দেশের জন্য অনেক অবদান আছে তাদের কিন্তু শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বা মানে হচ্ছে তাদেরকে আলাদাভাবে হচ্ছে একটু করা হয়, মানে হচ্ছে দাফন করা হয়। তো এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা মারা যায় তাদেরকে মানে হচ্ছে সমাধি করা হয়, মানে তাদেরকে হচ্ছে দাফন করা হয়, মানে হচ্ছে তাদেরকে শেষ ফিউনারেল যেটা বলে আর কি। তো সেইটা কিন্তু করা হয় একটা কমনওয়েলথ সমাধি ক্ষেত্র। ঠিক আছে, কারণ এটা হচ্ছে কমনওয়েলথ সমাধি ক্ষেত্র এই কারণে বলে কারণ মিত্র শক্তির তো ম্যাক্সিমাম রাষ্ট্রই তো কমনওয়েলথ ভুক্ত, ফ্রান্স বলেন, তারপরে হচ্ছে ইংল্যান্ড বলেন, এই সমস্ত রাষ্ট্র তো কমনওয়েলথ ভুক্ত। তো এই কারণে তাদেরকে কমনওয়েলথ সমাধি ক্ষেত্র বলা হয় বা আরেকটা নামে ডাকা হয়, সেটি হচ্ছে ওয়ার সিমেট্রি। ঠিক আছে, তো দেখেন এই ওয়ার সিমেট্রি, এইটা কিন্তু আমাদের কোথায় আছে, আমাদের ময়নামতি এবং চট্টগ্রামে কিন্তু এই ওয়ার সিমেট্রি আছে। সিমেট্রি কোথায় আছে, আমাদের কুমিল্লা এবং চট্টগ্রামেও এই ওয়ার সিমেট্রি আছে। কেন আছে? যুদ্ধ হইল হচ্ছে ইউরোপে, বাংলাদেশে কেন? কারণ সমরেশ মজুমদারের একটা কথা আছে, সমরেশ মজুমদার, যদিও আমি বাংলা সাহিত্য নিয়ে পড়াই না, তবে কথার প্রেক্ষিতে কথা আসে। তার হচ্ছে সাতকাহন নামে একটা বইতে একটা কথা আছে যে নগর পুরিলিকি দেবালয় এড়ায়, দেবালয় এড়ায়, নগর পুরিলিকি দেবালয় এড়ায়, অর্থাৎ যদি নগর পড়ে অবশ্যই কি নগরের পরেই কি কারো বাসা আছে বা ধর্মীয় উপাসনালয় আছে, বাজারে আগুন ধরলে বাজারের আশেপাশে যদি ধর্মীয় উপাসনালয় বা বাড়িঘর বা বিশেষ কোনো কিছু থাকে ওটাও কিন্তু পড়ে যাবে যদি না নেভানো হয়। তো যুদ্ধ হয়েছে আমাদের ইউরোপে, কিন্তু তার প্রভাব কেন এশিয়াতে? ঠিক আছে, এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে আমরা কিন্তু একটা সময় শুনতাম তেলের দাম বেশি, তেলের দাম বেশি, এটা সেটা বেশি, সব সময় কিন্তু আমরা শুনতাম রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে তেলের দাম বেশি, বৈশ্বিক বাজারে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে অমুকের দাম বেশি। হ্যাঁ, এই যে তার মানে কি যুদ্ধের যে একটা প্রভাব, এইটা কিন্তু যে রাষ্ট্রগুলোর মধ্যে যুদ্ধ হয় সেই রাষ্ট্রগুলোই ভোগ করে না, বরং আশেপাশে সবাইকে নিয়েই কি ভোগ করায়। তো এই বার্মিস কিছু হচ্ছে সোলজার ছিল যারা হচ্ছে মিত্র বাহিনীর হয়ে যুদ্ধ করে। ঠিক আছে, তো তাদের সমাধি ক্ষেত্র হচ্ছে এই কুমিল্লা এবং চট্টগ্রামে তাদের সমাধি ক্ষেত্র কিন্তু করা হয়। আরেকটি বিষয় যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনিও কিন্তু এই আপনার হচ্ছে
তিনি প্রথম বিশ্বযুদ্ধে অবশ্য তিনি হচ্ছে করেছিলেন, অংশগ্রহণ করেছিলেন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের হয়ে। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে হয়ে অংশগ্রহণ করে নাই, তবে প্রথম বিশ্বযুদ্ধে হয়ে তিনি কিন্তু অংশগ্রহণ করেছিলেন। তো এইরকম মানে ইয়েতে আমাদের ভারতীয় উপমহাদেশেরও অনেক যোদ্ধা আছেন যারা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে মারা যায়। তো তাদের সমাধি ক্ষেত্র হচ্ছে এই চট্টগ্রাম এবং কুমিল্লাতে কি করা হয়, সমাধি করা হয়, তাদের সমাধি ক্ষেত্র বানানো হয়। এবং এই মূল যে এই সমাধি ক্ষেত্র দেখভাল করেন তারা হচ্ছে কমনওয়েলথ গ্রেভস কমিশন, এবং কমনওয়েলথভুক্ত দেশগুলোর সহায়তায় কিন্তু এই সমাধি ক্ষেত্রগুলো চলে বলতে রক্ষণাবেক্ষণ বলেন বা হচ্ছে পর্যটকদের বা যারা ইতিহাসবিদ তাদের মানে হচ্ছে গবেষণার কাজে যে দরকার সেটির জন্য তারা কিন্তু সহায়তা করে থাকেন। এবং লন্ডনে হচ্ছে এর প্রধান কার্যালয়। তো এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই যে ওয়ার সিমেট্রি বা কমনওয়েলথ সমাধি ক্ষেত্র, এই বিষয়টা কিন্তু আপনারা খুব ভালোভাবে দেখে যাবেন, কারণ এইগুলো একটু আনকমন বিষয়। তারপরে দেখেন, আমরা খুবই অল্প সময় আছে আমাদের হাতে, আমরা শেষ করে দেব। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে লিটল বয় ফেলা হয় সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র ফেলে হচ্ছে কার নির্দেশে, মার্কিন প্রেসিডেন্ট হেনরি ট্রুম্যানের নির্দেশে জাপানের হিরোশিমায়, সেটা 6 আগস্ট 1945 সালে। সালটা ভালো করে মনে রাখবেন। তেজস্ক্রিয় পরমাণু ইউরেনিয়াম 235 নামে সেটি পরিচিত। লিটল বয় বোমার দৈর্ঘ্য ছিল 9.84 ফুট, পরিধি ছিল 28 ইঞ্চি। তার মানে কি এই 28 ইঞ্চির যে পাওয়ার, সেটাই কিন্তু মানে পৃথিবীতে যে এই যে পারমাণবিক বোমা এটি যে ধ্বংসযোগ্য, এটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। জাপানে হিরোশিমা নাগাসাকিতে কিন্তু এখনো অনেকে বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করে। এবং এই নিক্ষেপকারী পাইলটের নাম হচ্ছে কর্নেল পল ওয়ারফিল্ড টিবেটস। কর্নেল পল ওয়ারফিল্ড টিবেটস হচ্ছে নিক্ষেপকারী পাইলট, এবং নিক্ষেপ করা হচ্ছে B-29 সুপার ফোর্টেস বিমান থেকে। ঠিক আছে। তারপরে দেখেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই যে ফ্যাটম্যান, ঠিক আছে, ফ্যাটম্যান কোথা থেকে ফেলা হয়? ফ্যাটম্যান যুক্তরাষ্ট্র ফেলে। ফ্যাটম্যান যুক্তরাষ্ট্র ফেলে নাগাসাকিতে 9 আগস্ট 1945 সালে। 9 আগস্ট 1945 সালে ফ্যাটম্যান ফ্যাটম্যান ফেলে যুক্তরাষ্ট্র জাপানের নাগাসাকিতে। এবং এই তেজস্ক্রিয় পরমাণুটির নাম ইউরেনিয়াম 239, দৈর্ঘ্য হচ্ছে 10.9 ফুট, পরিধি হচ্ছে 5 ফুট। নিক্ষেপকারী পাইলটের নাম মেজর জার্লোস ডুবু সুইনি, এবং নিক্ষেপ করা হয় B-29 সুপার ফোর্টেস বিমান থেকে। অর্থাৎ আপনার লিটল বয় যে বিমান থেকে নিক্ষেপ করা হয়, ফ্যাটম্যানও কিন্তু একই বিমান থেকে নিক্ষেপ করা হয়। ঠিক আছে। এবং সর্বশেষ তথ্য হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন কে কোথায় রাষ্ট্রপ্রধান ছিলেন। ঠিক আছে। জোসেফ স্ট্যালিন তিনি ছিলেন হচ্ছে রাশিয়ায়। জোসেফ স্ট্যালিন তিনি হচ্ছে রাশিয়ার, তিনি হচ্ছে ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন, অর্থাৎ জার ছিলেন। ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট তিনি হচ্ছে যুক্তরাষ্ট্রের ছিলেন। হ্যারি এস ট্রুম্যান বা হেনরি ট্রুম্যান যাকে বলে, তিনি হচ্ছে যুক্তরাষ্ট্রের ছিলেন। এখন কথা হচ্ছে যে রুজভেল্ট এবং ট্রুম্যান এরা দুইজনই কি হচ্ছে ইউএস প্রেসিডেন্ট ছিলেন কিনা। আমি শুরুতেই বলেছি যে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার কিছুদিন পরেই, কয়েক বছর পরেই কি তিনি মারা যায়। এবং 1944 সালের শেষ ভাগে এসে যখন যুদ্ধের হচ্ছে সমাপ্তি হবে, মানে শেষের দিকে প্রায়, তখন হচ্ছে এই রুজভেল্ট মারা যাওয়ার কারণে হ্যারি এস ট্রুম্যান বা হেনরি ট্রুম্যান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেয়। এবং উইনস্টন চার্চিল তিনি হচ্ছে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন। তো এইখান থেকে আমি যদি এইখান থেকে হ্যারি ট্রুম্যানকে বাদ দেই, তাহলে জোসেফ স্ট্যালিন, ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট এবং উইনস্টন চার্চিল, এই তিনজনকে বলা হচ্ছে থ্রি টাইগার্স। এই তিনজনকে কি বলা হয়? থ্রি টাইগার্স কিন্তু বলা হয়। ঠিক আছে। তো আজকের এই প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে আজকের যে স্পেশাল সেটির আড্ডা কিন্তু হচ্ছে ইতিমধ্যে
শেষ বলবো না, আমি সম্ভবত কিছু কি বাদ দিয়ে গেছি। আচ্ছা, আমি একটি তথ্য দিয়ে যাই, সেটা হচ্ছে কারিগরি কিছু ত্রুটির কারণে আমরা হচ্ছে স্লাইডে সেটি করতে পারিনি। সেটা হচ্ছে ডি ডে। এই ডি ডে এর সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা কি? ডি ডে হচ্ছে মানে হচ্ছে কোন যুদ্ধ পরিচালনার জন্য বিশাল বাহিনী যখন কোনো দিকে অগ্রসর হয় সেইটাকে ডি ডে বলা হয়। ঠিক আছে, এই ডে বলতে তো বোঝেনি যে এটা দ্বারা হচ্ছে দিন বোঝায়, আর এই ডি চিহ্ন দ্বারা যেটা বোঝায় সেটা হচ্ছে যে কোন একটা যুদ্ধ হচ্ছে কি করা, কোন একটা যুদ্ধ হচ্ছে বিশাল বহর নিয়ে কোন একটা দেশের বিরুদ্ধে যুদ্ধের জন্য যে এগিয়ে যাওয়া, এটাকে ডি দ্বারা বোঝানো হয়। ঠিক আছে, তো ডি ডে দ্বারা হচ্ছে কোন একটা দিনে মানে দিনের বেলায় কোন একটা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বিশাল বহর নিয়ে এগিয়ে যাওয়া, সেটাকে ডি ডে বলা হয়। তো যাই হোক, আমরা হচ্ছে এই প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্পেশাল যে লাইভ সেশনটি, সেটি মোটামুটি যে তথ্যগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কভার করার চেষ্টা করেছি। আমরা হচ্ছে আমাদের যে শীট আছে বা আরো যে মানে ইউনিক কিছু ম্যাটেরিয়ালস আছে সেগুলো আমরা আমাদের সিগনেচার ব্যাচ যারা আছে তাদের সাথে আমরা শেয়ার করি, এবং আপনাদের সাথেও কিন্তু মোটামুটি শেয়ার করার চেষ্টা করি, কারণ রূপান্তর আপনার হচ্ছে সবসময় আপনাদের সাথে আছে। আপনাদের স্বপ্ন পূরণে আমরা অংশীদার হতে চাই, এবং তারই ধারাবাহিকতা কিন্তু আমাদের এই ফ্রি লাইভ সেশনগুলো কিন্তু অনবরত চলছে। তো আপনারা আমাদের পাশে থাকবেন। আপনারা আমাদের ফেসবুক পেজ রয়েছে রূপান্তর, সেখানে সব ধরনের চাকরি সংক্রান্ত তথ্য সবার আগে পাওয়ার জন্য আপনারা সেখানে লাইক করবেন, কমেন্ট করবেন এবং পেজটি ফলো করে রাখবেন। সেই সঙ্গে আমাদের লাইভ সেশনগুলো সহ আরো যে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা, আমাদের বিসিএস রূপান্তর নামে একটি ইউটিউব চ্যানেল আছে, আপনারা সেটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আপনারা হচ্ছে অ্যালার্ট দিয়ে রাখবেন যাতে সর্বশেষ তথ্য আপনারা পেয়ে যান। তো আজকে এই পর্যন্তই। আপনাদের প্রত্যেককেই অশেষ ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমরা পরবর্তী কোন একটা সেশন নিয়ে খুব শীঘ্রই আপনাদের সাথে থাকব। ততক্ষণ পর্যন্ত আপনারা পড়ার টেবিলে থাকেন, রূপান্তর ফেসবুক পেজ ফলো করেন এবং সবসময় আমাদের সাথে থাকেন। সকলের শারীরিক সুস্থতা এবং সাফল্য কামনা করে আজকের মতো শেষ করছি। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।